মন্ত্র দিছি হ্যাঁ মন্ত্র দিছে। আমার কি ক্ষমতা, অথচ দুপুরে কিন্তু কামড় খেয়ে ধরতেই একটা মজা, একটু ধরে দেখেন নরম নরম না, বৃষ্টি নেমে গেল আবার। এই একটা নতুন রান্না হয়েছে বেলাত ভাই। আকাশের কি অবস্থা বাচ্চু? সুন্দরবন উপকূল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনে যেই চিত্রটি দেখছেন এটি গেল জানুয়ারি মাসের সুন্দরবনের দুবলার চরের। এরপর দুবলার মৌসুম শেষ হয়েছে মার্চে। এপ্রিল এবং মে সুন্দরবনে মধুর মৌসুম চলেছে। আমরা আছি দ্বীপ জনপদ গাবুরায়। এখানে লবণ পানি একটি বড় সমস্যা। বর্ষার সময়টুকু ছাড়া বাকিটা সময় খাবার পানি জোগাতে হেমশিম খান এরা। না, বৃষ্টি না থাকলে পানির কি ব্যবস্থা হয় ভাই এদিকে? পুকুরের পানি তো পুকুরের পানি থাকে ওই পরিমাণ পর্যাপ্ত? যা থাকে ওই পর্যন্ত। কিছু কিছু সরকারি সংস্থার পুকুর কাটা আছে। হ্যাঁ, বৃষ্টির পানি যে কদিন চলে, তারপরে এটা এলাকার মানুষ যতক্ষণ নেয় ততক্ষণ দেয়, সবারই এককভাবে বেশি দেওয়া হয় না। লিমিট আছে, লিমিট আছে। এই পানি আসতেছে কোত্থেকে? ওই মসজিদের ছাদ থেকে? মসজিদের ছাদ থেকে ওই পাইপ হয়ে বৃষ্টির পানি ওখানে পড়তেছে, পরে পাইপ হয়ে এই জায়গায়। গ্রাম আসছে। বাহ। ও, আর এই যে এখান থেকে দেয় হ্যাঁ হ্যাঁ। নির্দিষ্ট সময়ে। বাহ, সুন্দর তো। লবণ পানি, মানে পানি না থাকলে বোঝা যায় ভাই পানি কি জিনিস। আমরা তো পানির মূল্য বুঝি না। এটা মনে হয় মিঠা পানির পুকুর, হ্যাঁ, এটা মিঠা পানি। রান্না বাড়ার কাজ করে। হ্যাঁ, বাহ। এই অঞ্চলে আসলে আরো বেশ কিছু পুকুর হলে মনে হয় ওই এই এলাকায় অনেক কিছু হওয়ার কথা এবং হতো। কিন্তু এই যে তীব্র রোদ এবং তপ্ত চারপাশ, এই সময় বৃষ্টির অপেক্ষায় সবাই। আমরাও বৃষ্টির অপেক্ষায় দেখতে দেখতে বৃষ্টি নামলো। আপনি এই শট নিয়ে আসলে এটা রাস্তা বড় আছে। 2 মিনিট বেশি লাগবে। না না, ওর চেয়ে কম লাগে, ওর চেয়ে সময় কম লাগে। মানে 80 বৃষ্টি হচ্ছে, দাঁড়াইছি আমরা। বৃষ্টিতে ভোগান্তি তৈরি হয়, তবে এই অঞ্চলের প্রাণ প্রকৃতির জন্য, মানুষের জন্য বৃষ্টি আশীর্বাদের মতো। আমি তো ভীষণ উপভোগ করি, যদিও হাঁটা চলায় কষ্ট হয়, তারপরও এই বৃষ্টি উপভোগ করার মতোই। জঙ্গলে এই জয়েন্টের পিছনে ওই বাটে না, ওই বাকির অফিস পর্যন্ত নাই নেই। আমরা এইবার আসবো না। সুন্দরবন উপকূলের গ্রাম জনপদের জীবন বেশ কঠিন, এবং এই জায়গায় বেঁচে থাকা, টিকে থাকা যে কারোর জন্যই অনেক কষ্টের। বিশেষ করে আমরা যারা শহরে থাকি, স্বাভাবিক লোকালয়ে থাকি, তাদের জন্য সুন্দরবন উপকূলে বসবাস ভীষণ অস্বস্তির এবং কষ্টের। দীর্ঘদিন এই অঞ্চলে আসা যাওয়া করতে করতে আমি কিছুটা অভ্যস্ত হয়েছি। তারপরেও যখন আবহাওয়া চরম আকার ধারণ করে, তখন আমার জন্য কষ্টের হয়ে পড়ে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে হরিশপুর ঘাটের দিকে যাব, কিন্তু তার আগেই বৃষ্টিতে আটকা পড়েছি। আমরা বেশ উপভোগ করছি এই বৃষ্টিটা। এই যে আমার পিছনে লাগলো তোমার সাথে আজকে বেশ লম্বা পথ হেঁটেছি। আমরা গিয়েছিলাম বাঘের আক্রমণে আহত বাবলু গাজীর বাড়ি। সেখান থেকে আসলে ফিরছিলাম। ফিরতে গিয়ে বৃষ্টির মধ্যে পড়লাম। যেখানে বৃষ্টি শুরু হলো সেখানেই দাঁড়িয়ে পড়লাম। তারপরে যখন হাঁটা দিলাম, সে অবস্থা বর্ণনা করার মতো নয়। ভীষণ কষ্টকর সেই পথ। স্যান্ডেলগুলো সব পায়ের অবস্থা মোটামুটি পায়ের ছবি তুলতেছি ভাই। না, এই অল্প হাঁটায় বেশি এখন যাচ্ছে, বেশি এখনো খুব যাচ্ছে। সুবিধা হচ্ছে। এই রাস্তাটা আগের রাস্তার চেয়ে ভালো। আগের রাস্তার চেয়ে মাটি কেটে যাচ্ছি আমরা। আরে আল্লাহ, আর গেট দেওয়ার সময় নেই, গড়ে গড়ে গেড়ে পড়তো মাছ। ভাগ্যিস যাওয়ার রাস্তা দিয়ে যায়নি রে আশিক। বৃষ্টি নামলে মন উপকূলের মানুষদের হাঁটা চলা ভীষণ কষ্টের হয়ে পড়ে। যে জায়গাটুকুতে আসলে পাকা সড়ক আছে বা ইটের সড়ক আছে, সেই জায়গাটুকু বাদ দিলে আসলে সড়ক বলতে আর কিছু থাকে না। তখন কাদার মধ্যে, এক হাঁটু কাদার মধ্যেও হেঁটে যেতে হয় এখানকার মানুষদের। এছাড়া নদীপথ যেই জায়গায় আছে সেই জায়গার মানুষদের কোনো সমস্যা নেই।
আমরা যেখানে ইটের রাস্তা পেয়েছি সেখানে এসে ভ্যানে উঠলাম, ইঞ্জিন চালিত ভ্যান। যাচ্ছি হরিশপুর ঘাটের দিকে। একটু হ্যাঁ, খুব স্লো যেতে হবে, ব্রেক করলে ঝামেলা হয়ে যাবে। যাবে না, ওই ভালি ভালে যেতে হবে। এটা হলে হ্যাচারি বড় বড় প্রজেক্ট, এটা গাবরণ এইটা হ্যাঁ অনেক বড়। এখানে নিজস্ব প্রদর্শন আছে, সব প্রজেক্ট কতগুলো বাক্স এদের? বাবা অনেক। এখানে জুন জুলাই আগস্ট মাসে কোনো কাজ থাকে না, তবে একটি অংশের মানুষ তারা চিংড়ির প্রজেক্ট নিয়ে থাকেন। সফট শেল ক্র্যাব নামের কাঁকড়ার যেই কারবার শুরু হয়েছে গত কয়েক বছর ধরে, সেই কারবারে জড়িয়ে গেছেন অনেকে। অনেকেরই পেট চলছে এই কাঁকড়ার কারবার করে। তো দেখায়, তাই না? এটা তাহলে এই যে আপনার দেখলে আমার কাঁকড়ার কথা মনে পড়ে। আমি কারকারি লোক, কবি সাহেবের কাঁকড়া দিয়ে একবারে বুক করে রেখেছি। মেজর কবির, জি জি জি। তাহলে এটা এখন কি হবে? এটা সফটওয়্যার হবে। সফট শেল কি করে হবে? ওই যে আপনার ওই বক্সে দিয়ে খড়ে দেওয়া লাগবে। হ্যাঁ, ওই যে বক্সে ঢুকে রেখে দিবেন। কতদিন রাখা লাগবে এগুলো? ওই 1 মাস 15 দিন 12 দিন, ওর কোনো নিয়ম নাই। খোলস ছাড়ে সে, খোলস ছাড়লে কতক্ষণের মধ্যে আবার তুলতে হয় তাকে? ও 24 ঘন্টার ভিতরে 4বার চেক করেন তো? হ্যাঁ, মানে শক্ত হতে সময় লাগে কতক্ষণ কাঁকড়া? শক্ত হবে না তো ওইটা। ওই না, ও যে নরম হয় তুলে ফেলতে হয় তো। যদি না তোলেন সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, ওই যে এই যে 4 ঘন্টা পরে যদি না তোলা হয় হ্যাঁ, ও শক্ত হয়ে যায়। আবার শক্ত হয়ে যাবে। আবার 15-20 দিন, 1 মাস। ঠিক আছে, এটা তাহলে এখন ওই বক্সে দিবে। যে যার মতো করে ঘেরে বা পুকুরে বক্সে করে কাঁকড়া রেখে দেন। সেই কাঁকড়া খোলস ছাড়লে যে নরম কাঁকড়াটি থাকে সেটি তুলে বিক্রি করা হয়। এখানে বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান রয়েছেন যারা এগুলো কিনে নেন, তারপরে এগুলো এক্সপোর্ট করেন, অর্থাৎ রপ্তানি করেন দেশের বাইরে। এটি অর্থনৈতিক দিক থেকে বিরাট একটি কর্মযজ্ঞ, তবে পরিবেশের দিক থেকে এর প্রভাব কি সেটি নিয়ে প্রশ্ন রয়েছে এখনও। যাই হোক, দেশ টাকা রোজগার করছে, এর মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষেরাও কোনো রকমে পেটে ভাতে টিকে আছেন। হ্যাঁ, কামড়াবে কি? মন্ত্র দিছি, হ্যাঁ, মন্ত্র দিছে। আমার কি ক্ষমতা, অথচ দুপুরে কিন্তু কামড় খেয়ে কামড়ায় না। এটা কি, কোন গ্রেডের? এটা 2, এটা B, এই পাশে 1। B1, ওটা 1 নাম্বার। হ্যাঁ, গ্রেড কি 1-এর পরে আর নাই? এটাই সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড়। এইটা বড়, এইটা বড়। এটা বড়। সাইজ কি সুন্দর, এ ধরতেই একটা মজা, একটু ধরে দেখেন। নরম নরম, না বুঝছি। ধরেন, হাত দিয়ে ধরেন, না আমি ধরছি, এই ধরা। ধরেন, হাত দিয়ে ধরতেই মজা। এটা কি এভাবেই যায় নাকি ব্লাস্ট? ব্লাস্ট ফ্রিজিং হবে কোন পাশে? ওই পার? হ্যাঁ, ওই যে জাপান প্রজেক্ট, জাপান প্রজেক্ট। ওই কামড়ানোর ক্ষমতা নেই। বিলাইতে কামড়াতে বলো, ওই বেলা কামড়াইছিল খুব। বিশাল মস্তান। আপনিও তো মন্ত্র শিখে গেছেন, কাকড়ায় কামড়ায় না। ঠিক আছে, মন্ত্র দিয়ে গেলেন না, মন্ত্র রয়ে গেছে। ও সেই মন্ত্র রয়ে গেছে। এটা কই রাখবেন? এই দেখেন, এই আকরাম। আচ্ছা, এখানে যেভাবে লোকজন যে চার্জারটা না, ওই যে মাপ, এই মাইপে দিচ্ছে তো আবার। নিয়ে আসবে, নিয়ে আসার পরে মাপ হয় না? এই যে মাপ দিচ্ছে, সাজানোটা আরো সুন্দর। হ্যাঁ, ইলিশ ফাইল, এটা কাঁকড়া ফাইল হয়েছে। হ্যাঁ, ইলিশ ভাই, ওইটা বড় একদম। এটা কি আর কাটা ছেঁড়া বা কোটাকাটি হয় নাকি শুধু একদম এভাবেই? নারী ভুড়ি বের হবে। আচ্ছা, তারপরে ফ্রিজ। তো কাটা ছেঁড়া কি হাতেই হয় নাকি? আচ্ছা, মানে যন্ত্রে না, হাতে। ভাই, এটা কিন্তু বড় বড় গ্রেড। কাঁকড়া সংগ্রহ থেকে শুরু করে সফট শেল হওয়া পর্যন্ত কিভাবে কি হয় সেটি নিয়ে একদিন একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে এখান থেকে, মানে গেট থেকে এখানে আসে, প্রজেক্ট থেকে, এখান থেকে এই জায়গায় গ্রেড হয়, গ্রেড থেকে তারপরে চলে যায় হচ্ছে কাটা ছেঁড়া ফ্রিজিং। যাক, চলে আসেন। কাঁকড়ার ব্যবসা অনেক বড় ব্যবসা, হ্যাঁ, অনেক আন্তর্জাতিক ব্যবসা, মেলা টাকার ব্যবসা, নাকি রে? এর মধ্যে আমাদের মাথা ঢোকানোর দরকার নেই। খোলপেটুয়া নদীর এপাশ এবং ওপাশ মিলিয়ে অনেকগুলো সফট শেল ক্র্যাবের খামার রয়েছে এবং
বেশ কয়েকটি প্রতিষ্ঠান যারা এই কাঁকড়াকে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করেন। দেশের বাজারেও এর যথেষ্ট চাহিদা রয়েছে। ব্যাপার চলে যাচ্ছে জাপানে এই সফটওয়্যার নিয়ে শুরু সব জাপান প্রজেক্ট। এই সন্ধ্যা আমরা একটু কিনতে পারবো মানে ভাজে খাওয়ার জন্য? তাহলে সন্ধ্যায় মনে রাখো। কয়েক বছর আগ থেকে এই কাঁকড়া নিয়ে যখন আমি কথা বলছিলাম, কাজ করছিলাম, মানে কাঁকড়াগুলো কোত্থেকে আসে এবং এই নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে কাঁকড়া আসে কিনা, কিভাবে এত কাঁকড়ার যোগান দেওয়া হয়, দেশের কোন জায়গা থেকে আসে, এগুলো নিয়ে আসলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম। যেটুকু জানলাম যে সুন্দরবনের এদিক থেকেও কাঁকড়া আসে, উপকূলের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে পটুয়াখালী থেকে শুরু করে দেশের পূর্বাঞ্চল, এমনকি চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে এই কাঁকড়া আসে এই অঞ্চলে। যাই হোক, সফটশেল ক্র্যাবগুলোকে নিয়ে ট্রলার পাড়ি দিচ্ছে খোলপেটোর ওপাশে। আমরাও রওনা দিচ্ছি। আমরা সম্ভবত চুনা নদীতে যাব। ওরে ট্রলার সামাল দিতে বলছে, দিছে সালাম। বারবারই সালাম দিচ্ছে দেখি। ওরে বাবা, ওরে বাবা, ঘুরে বসছি ভাই, ওই পারে আসছে। চলে এ কি, এই যাত্রী এত আমাদের কিস কিস করতেছে। এ না 20 টাকা করে না 10 টাকা আন্দাজে, আগেই দাম বাড়ায় দিছে। সব জায়গায় লস ভাই, আসল লস হবে পুকুরে বসার পর। আমরা তো মাছ ধরার চেষ্টা করব, মাছ তো কিছু না কিছু হবে না, নাহলে তো মানে মাছ হবে। এই ডিম সেদ্ধ করে খালি ডিম গাইতে দেয় ভাই, মাছ হবে। কি মাছ? ছোট ছোট পিস করে করে এই ডিম দিয়ে কি মাছ জানি ধরবে। রওনা দিয়েছি আমরা হরিশপুর ঘাট থেকে। সামনে যে নৌকাগুলো দেখছেন এগুলো এখন বিশ্রামে আছে, এগুলো সবগুলোই পোনা ধরার নৌকা। আমরা খোলপেটোয়া নদীর যেই জায়গা থেকে রওনা দিচ্ছি, আগেও বলেছি হরিশপুর ঘাট, সেখান থেকে সোজা পাড়ি দিব আমাদের ওই ট্রলারে করে যাব চুনা নদীতে। এই পাশটা লোকালয় আর এই হচ্ছে সুন্দরবন। লবণ পানির দুনিয়ায় লোকজন এখন একটু সুন্দরবনে যাওয়া বন্ধ আছে, তাই নৌকাগুলো সব নোঙর করা ঘাটে। এখন পুরো জোয়ার, পুরো জোয়ার। এদিকটাতে এখন জোয়ার এসছে, ভরা জোয়ার হতে হতে আরও খানিকটা সময় লাগবে। আমরা ততক্ষণে পৌঁছে যাব মুন্সিগঞ্জ ঘাটে। মুন্সিগঞ্জ খেয়া ঘাটের ওখানে আমরা নোঙর করব, রাতে সেখানেই থাকব। তাই আবহাওয়া আরও বেশি খারাপ হওয়ার আগেই আমরা চলে গেছি চুনা নদীতে। চুনা নদী আমার কাছে অসম্ভব সুন্দর একটি নদী, আমার ভীষণ পরিচিত একটি নদী। সেখানেই নোঙর করলাম। আচ্ছা, খাবারে কেমন স্বাদ কম হলো? রাতের খাবারে কি একটু স্বাদ হবে? বাচ্চু, রাতের খাবারে স্বাদ হোক না হোক, সকালের খাবারে হবে, এটা আমি শিওর। সকালের খাবার পান্তা হবে, ঠিক আছে, মাছ ধরতে হলে চিংড়ি মাছই তো খাবো। সেই এখন কি হচ্ছে রান্না মনিক ভাই? বাপ রে বাপ, এই কয়বার সার্ভিস দিলেন মানিক ভাই? আলম ভাইয়ের জন্য কয়বার আসা যাওয়া করলেন? আমরা এখানে নোঙর করার একটি ট্রলারের ছাদে চড়ে বসেছি, আর ওই যে আমাদের ট্রলারটি ঠিকঠাক মতো বাঁধা হচ্ছে সেই ট্রলারের সাথে। হেভি কায়দা লাগতেছে কিন্তু ভাই ট্রলার। মধু কেটে আসতেছে না? সকালবেলা ছিল হচ্ছে কি কয়লার নৌকা। হ্যাঁ ভাই, এখান থেকে তো চাওয়া পাওয়া যাবে আমাদের। টি সার্ভিসটা চালু থাকবে, খুব ভালো।
ঘরের ভিতরে ঘর আমরা 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 কিন্তু 9 করে পর মানে চা নিতে আমাদের কোনো সমস্যা হবে না ভাই। না না এই যে চা নিতে বরাবর রেখে হ্যাঁ, বাবার বাপ রাখছি ভাই রান্নাঘর। বিকেল থেকে আকাশের অবস্থা ভালো ছিল না, দেখতে দেখতে বৃষ্টি নামলো। আরে বাবা, ছাতা মাথায় দিয়ে রান্না। বৃষ্টি নেমে গেল আবার। আমাদের মানিক ভাই আর বাচ্চু মিলে এই বৃষ্টির মধ্যেই রান্না বান্নাগুলো করে ফেললেন, রাতের রান্না। আমাদের রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, খাবো মানিক ভাইয়ের হাতের রান্না। এই বাগদা চিংড়ি আলু আর ডাউল তো খাবার কি টেস্ট টুস্ট করা লাগে না আমাদের কারণ? জাস্ট দিচ্ছি ডাল দিয়ে, ডালও আছে। হ্যাঁ দারুণ দারুণ, চিংড়ি মাছ মনে হচ্ছে আজকের স্বাদটা একটু ভালো হবে মনে হচ্ছে, দেখা যাক। নতুন রান্না হয়েছে বেলায়েত ভাই, ঠিক আছে। আলু, ডাল, চিংড়ি মাছ। হ্যাঁ, এটা আমাদের মানিক ভাইয়ের রেসিপি। আপনার চেয়ে রান্না মনে হচ্ছে ভালো হচ্ছে ভাই। আল্লাহ ভরসা গুলিয়া কই এই গুলিয়া খাতি নেই গুলিয়া খালি তোমাদের ভাত করে নিয়ে এসো করে। আকাশের কি অবস্থা বাচ্চু? আকাশ কি এখন ভালো? যাক, তাহলে আজকে কি ওই ভাই বাগদা চিংড়ি, জগা চিংড়ি, হ্যাঁ জগা চিংড়ি, ডাল, আলু, হ্যাঁ এটা হচ্ছে মানে একটা নতুন আইটেম, নতুন item। খাবার। আর সঙ্গে আছে গুলিয়া মাছ ভাজা। আচ্ছা, সেই কতক্ষণ ধরে রানলো। এই পানি আগে দেন ভাইকে, মেহমান মানুষ আসছে। হ্যাঁ মেহমান আমরা না, বাহ সুন্দর কথা। ভাই রান্না ঠিক আছে? রান্না তো মোটামুটি ওই ফেলে আবার তোষক দিলি আবার মশো। ও আলম ভাই আসেন। আমাদের ট্রলারের যে ধারণ ক্ষমতা রয়েছে তার চেয়ে মানুষ অনেক বেশি, সেজন্যই মূলত এখানে জাহাঙ্গীর ভাইয়ের যেই ট্রলারটি রয়েছে সেখানে ভাগাভাগি করে থাকবো আমরা। তো সেই ট্রলারের ছাদেই আমরা রয়েছি। এটি মোটামুটি বৃষ্টির জন্য প্রস্তুত করা হচ্ছে, যাতে বৃষ্টির সময়ও আমরা এখানে শুতে পারি। এই তিতির করতেছে সোলারের লাইট। না সব সোলার গুলো তো নিচে নামানো। আপনার কোনো চার্জই নেই ভাই। আমার চার্জও নেই, বোর্ডেরও চার্জ নেই, মোটরের সোলারও চার্জ চার্জ নেই, নেই। হ্যাঁ, হ্যাঁ। যত চার্জ বাচ্চুর। হ্যাঁ ওরে বাবা ও বাচ্চু, তুমি ভোরে কি খাবা? হ্যাঁ পান্তা ভাত। কি হলো? না ওটা তো সকালে, ভোরে কি যেন খাবে বললো। না সেটা হচ্ছে না তাড়াতাড়ি ঘুমাবো তাই সকাল থেকে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেল দিনটা, আর সন্ধ্যার পরেও বৃষ্টি হলো। আমরা চুনা নদীতে রাত কাটাবো, এক কাপ চা খেয়ে ঘুমাতে যাব। শুভরাত্রি, আপনারাও ঘুমাতে যান, ভালো থাকবেন সবাই। কিরা কিরা সরমুনাতে আইছে সব আমার জানা। আমার বাড়ি মোংলা হলে কি হবে, নীলডুমুরির খবর নাই।